ভাই, অপেশাদার লাইসেন্স দিয়ে কি রাইড শুরু করা যায়? ঢাকা সিটিতে কোথায় ট্রিপ বেশি পাওয়া যায়? যাত্রীর থেকে নাকি রাইডারের সংখ্যা বেশি? আগের মতো নাকি ট্রিপ পাওয়া যায় না? দিনে কত টাকা ইনকাম করা সম্ভব? ঢাকা সিটি চিনি না, কিভাবে রাইড শুরু করা যায়? আপনার বাইকের নাম কি? সার্ভিস কেমন দিতেছে আপনার বাইকে? আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, যারা রাইড শুরু করার কথা ভাবছেন কিন্তু মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে, এই ভিডিওটি তাহলে আপনার জন্য। তো আপনারা রাইড শেয়ার নিয়ে যেসব প্রশ্ন বা কমেন্ট সবচেয়ে বেশি করেন সেগুলোর উত্তর একসাথে দিয়ে দিব আজকে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আসলে রাইড শেয়ার শুরু করার আগে পরিষ্কার ধারণা পাবেন এবং আত্মবিশ্বাসের সাথে রাইড শেয়ার শুরু করতে পারবেন আশা করি। তো চলেন শুরু করা যাক। তো যেই কমেন্টটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে আপনার, অপেশাদার লাইসেন্স দিয়ে কি রাইড শেয়ার শুরু করা যাবে? যদি এক কথায় বলি তাহলে হ্যাঁ, অপেশাদার লাইসেন্স দিয়ে রাইড শেয়ার শুরু করতে পারবেন। আসলে পেশাদার বা অপেশাদার এখানে কোনো ম্যাটার করে না। আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি রাইড শেয়ার শুরু করতে পারবেন, এবং যদি আপনার বাইকের বৈধ কাগজপত্র থাকে তাহলে আপনি রাইড শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে আপনার আসলে কোনো বাধ্যবাধকতা নাই। তো অপেশাদার হোক আর পেশাদার লাইসেন্স হোক, আপনি রাইড শেয়ার শুরু করতে পারবেন। এরপরে যে প্রশ্নটা আসলে বা কমেন্টটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে, যাত্রীর থেকে নাকি রাইডারের সংখ্যা বেশি আর আগের মতো নাকি ট্রিপ পাওয়া যায় না। আপনার রাইডারের সংখ্যা এখন বেড়ে গেছে, এটা স্বাভাবিক, কিন্তু আগের মতো ট্রিপ পাওয়া যায় না। আমি যখন 5 বছর আগে শুরু করছি তখনও শুনতাম যে আগের মতো ট্রিপ পাওয়া যায় না, আর এখনো শুনি যে আগের মতো ট্রিপ পাওয়া যায় না। 5 বছর পরেও শুনবো যে আসলে আগের মতো ট্রিপ পাওয়া যায় না। তো এটা আসলে মানুষ কেন বলে বা কি কারণে বলে আমি জানি না। ট্রিপ নাই পাওয়া যায় বা যদি ইনকাম নাই থাকে তাহলে মানুষ নিজের টাকা ইনভেস্ট করে বাইক কিনে এরপরে হচ্ছে রোদে বৃষ্টিতে পরে আপনার ঢাকা সিটিতে তো সারাদিন বসে থাকতো না, তাই না? কিছু না কিছু তারা বেনিফিট পাইতেছে, এই কারণেই তো তারা আপনার ওই ঢাকা সিটিতে রাইড শেয়ার করতেছে। আর আপনি একটা জিনিস দেখবেন যে কয়জন রাইডার খালি হাতে বাসায় ফিরে। আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে যারা নাকি ফুল টাইম রাইড শেয়ার করে। আর আপনার যদি আমার ভিডিও দেখে থাকেন দেখবেন যে আমি 4-5 ঘন্টা রাইড শেয়ার করি। তো মোটামুটি 4-5 ঘন্টায় আমার আসলে আলহামদুলিল্লাহ কাভার হয়ে যায়। তো এটা কোনো আসলে বিষয় না যে আগের মতো ট্রিপ পাওয়া যায় না, রাইডারের সংখ্যা বেশি যাত্রীর থেকে। আমি তো সবসময় চিন্তা করছি আপনার ঢাকা সিটিতে প্রায় 2.5 কোটি মানুষের বসবাস, সেখান থেকে যদি আল্লাহ যদি আমাকে 5-6টা মানুষের ট্রিপও আমাকে দেয় আলহামদুলিল্লাহ। ওই চিন্তা করে আমি রাইড শেয়ারে নেমে গেছি। আমি আসলে এত চিন্তা করিনি ভাই, আপনি শুরু করলে করতে পারেন, বাদ বাকিটা আল্লাহ ভরসা। এরপরে যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে, ঢাকা সিটিতে আসলে কোথায় ট্রিপ বেশি পাওয়া যায়? আসলে ঢাকা নগরীটাই পুরো ব্যস্ত নগরী, এখানে কম বেশি সব জায়গায় ট্রিপ পাওয়া যায়, কিন্তু আপনার রাস্ট টাইম হচ্ছে অফিস আওয়ার গুলোতে, যেরকম আপনার সকালে এবং বিকেলে ট্রিপটা বেশি থাকে। দুপুর বেলায় একটু আপনার ট্রিপের চাহিদাটা কম থাকে, কিন্তু সকালে এবং বিকালে ট্রিপটা বেশি পাওয়া যায়। আর যদি জায়গা ভেদে বলি, মোটামুটি আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে, সব জায়গা থেকে আপনার গুলশান, বনানী, মহাখালী মানুষ এদিকমুখী, ঠিক আছে? সকালে অফিসে মানুষ এদিকে মানুষ যায়, কিন্তু এদিক থেকে সকালে বের হওয়াটা মুশকিল হয়ে যায়। মানে এদিক থেকে আপনার হয় কি, সকালবেলা মানুষ খুব কমই এদিক থেকে বের হয়, কিন্তু অন্য জায়গার মানুষ এদিকে ঢুকে। তো আমি সবসময় রাইড শেয়ার করলে এসব এরিয়াগুলো সকালে অন্তত এরা চলার চেষ্টা করি। যারা নতুন ভাই ব্রাদার আছে এই প্রশ্নটা খুব বেশি করে, আর এটা করাই স্বাভাবিক। ঢাকা শহর চিনি না, তাহলে কিভাবে রাইড শেয়ার করবো? হ্যাঁ, আসলে আপনি যখন রাইড শেয়ার শুরু করবেন কিছুদিনের মধ্যে মোটামুটি একটা ঢাকা সিটি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে কোন রোড দিয়ে কোন দিকে যায়। আর কেউ তো জন্মলগ্ন থেকে শিখে আসে না, সবাই আসলে নামার পরে শিখে। আমি যখন শুরু করি ঢাকা সিটি আমি কিছু চিনতাম না, এখন যতটুকু চিনি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার চলার মতো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনি যখন রাইড শেয়ার করবেন আপনি তো হয়তো পাঠাও বা উবারের মাধ্যমে রাইড শেয়ার শুরু করতে হবে আপনার, কারণ কোনটাকে ট্রিপ না নয় ভালো রিস্ক থাকে। তো আপনি যদি পাঠাও উবারে রাইড শেয়ার নেন, সেক্ষেত্রে আপনি ম্যাপ দেখে দেখে, মানে যাত্রী কোথায় আছে সেটাও ম্যাপ দেখে যেতে পারবেন, এবং যাত্রী তার কোন লোকেশনে যাবে সেটাও ম্যাপ দেখে যেতে পারবেন। তো এই গেল আসলে ঢাকা শহর চিনার ব্যাপারটা, এটা একদম ইজি, এটা আসলে কোনো প্যারা নেওয়ার কিছু নেই। আর চেষ্টা করবেন প্রথমে ছোট ছোট ট্রিপ গুলো ধরা। ছোট ছোট ট্রিপ ধরলে হবে কি, আপনি মহল্লা এলাকা ভালো করে আরো বেশি বেশি চিনতে পারবেন, এটা আস্তে ধীরে চিনে যাবেন। তো এটা নিয়ে আসলে প্যানিক হওয়ার কিছু নাই। এরপরে প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে, দিনে কত টাকা ইনকাম সম্ভব, বা 8-10 ঘন্টা যদি কেউ অফিস টাইম মেনটেন করে আর কি, যেরকম অফিসে তো মোটামুটি আপনার 8-10 ঘন্টা সময় দেওয়া লাগে, তো এই 8-10 ঘন্টা যদি রাইড শেয়ারের সময় দেয় সেক্ষেত্রে কত টাকার মতো ইনকাম হতে পারে? তো আসলে ইনকামটা এটা ফিক্সড কোনো ইনকাম নাই। দেখা যায় এরকমও হয় আপনার অনেক দিন এরকমও হয় আপনি 7-8 ঘন্টা রাইড শেয়ার করলেন, পকেটে হয়তো আপনার 500 টাকা আছে। আবার এরকমও হয় যে আপনার 7-8 ঘন্টা রাইড শেয়ার করলেন, আপনার পকেটে 2500 টাকা আছে। তবে আপনি যদি এভারেজ ধরেন, আমার মতে এভারেজে 1000-1200 টাকার আশেপাশে যদি আপনার টার্গেট থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি টার্গেট রাখাটা আসলে ঠিক না। কারণ যখন দেখবেন আপনার এর থেকে বেশি টার্গেট আপনার ফিল আপ হইতেছে না, তখন আপনি কিন্তু এই কাজের প্রতি আপনার অনীহা সৃষ্টি হয়ে যাবে। যখন দেখবেন আপনার টার্গেটটা ফিল আপ হইতেছে না, তো টার্গেটটা মোটামুটি আপনি একটা লিমিটের মধ্যে রাখবেন, 1000-1200 আশেপাশে রাখবেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনি এর আশেপাশেই ইনকাম করতে পারতেছেন। এর বেশি হতে পারে বা কিছুটা কম হতে পারে, কিন্তু আশেপাশে থাকবেন। তো আপনারা যদি আমার রাইড শেয়ার ভিডিও দেখে থাকেন আপনারা দেখবেন যে আমি কিন্তু মোটামুটি 3-4 ঘন্টা
ঘন্টার বেশি রাইড শেয়ার করি না। আর আমার এই 3-4 ঘন্টার মধ্যে হয় কি, আমার একটা টার্গেট থাকে 500-600 টাকা হইলে আমি চলে আসি। আর মোটামুটি আলহামদুলিল্লাহ খুব কম দিনে আমার হতাশ হইতে হয়, আমি এরকম 3-4 ঘন্টার মধ্যে আমার 500-600 টাকার বেশি ইনকাম হয়, কম হয় না যদি বের হই। আমি প্রতিদিন বের হইতে পারি না, এখন যখনই বের হই চিন্তা থাকে যে আমি 3-4 ঘন্টায় খরচ বাদ দিয়ে 500-600 টাকা ইনকাম করবো। আর আমার ভিডিওতে আমি কোনো কাটছাট কিছু দেখাই না, কারণ আমার এরকম না যে কাটছাট ভিডিও দেখায় 2 দিনের ভিডিও একসাথে অ্যাড করে পরে আপনাদের 1000-2000 টাকার ইনকাম দেখায় আমার ভিউ কামানো লাগবে, এরকম কোনো বিষয় না। আমার এক টাকা ইনকাম হলে আমি সেটাই দেখানোর চেষ্টা করি, 2 টাকা ইনকাম হলে সেটাই দেখানোর চেষ্টা করি। এরপরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কোন বাইকটা ভালো হবে। এই প্রশ্নটা বেশি আসার কারণ হচ্ছে, এটা আমি বুঝি, কারণ আপনি যেহেতু রাইড শেয়ার করার জন্য মূল অস্ত্রই কিন্তু আপনার বাইক, কারণ বাইক না থাকলে তো রাইড শেয়ার কিভাবে করবেন, তাই না? আসলে আমার কাছে মনে হয় কি, বাইক আপনি যদি অলরেডি আপনার একটা বাইক থেকে থাকে সেটা ভিন্ন হিসাব, কিন্তু যদি আপনি রাইড শেয়ার পারপাসে বাইক কিনবেন চিন্তা করতেছেন, তাহলে আমার মতে ভাই 3টা জিনিস আপনার মাথায় রাখা উচিত। প্রথমত হচ্ছে মাইলেজটা ভালো দেয় বা ফুয়েল খরচ কম এরকম বাইক আপনার। দ্বিতীয়ত হচ্ছে বাইকটা একটু কমফোর্ট, মানে চালায়া বসে একটু কমফোর্ট আছে এরকম একটা বাইক। আর তৃতীয় যে ব্যাপারটা লক্ষ্য রাখা উচিত সেটা হইতেছে আপনার মানে রক্ষণাবেক্ষণ আর কি, মানে সার্ভিস কস্ট, এগুলো একটু খরচ, পার্টটার দাম কম, এরকম বাইক আপনার নেওয়া উচিত। কারণ মাইলেজটা আপনারা বুঝেনি, কারণ কম্পিটিশনের বাজার, একজনে দেখা যায় 1 লিটার 50 কিলো পাইতেছে, আপনি 1 লিটার 30 কিলো পাইতেছেন। তাহলে যে 1 লিটার 50 কিলো পাইতেছে আপনি কি তার সাথে আসলে ভাড়া কম্পিটিশন করে পারবেন? সে তো আপনার থেকে এমনি যাত্রী ছিনে নিয়ে যাবে। আর আরামদায়কের কথা বললাম এই কারণে, কারণ আপনি দেখা যায় সারাদিন রাইড শেয়ার করবেন, তো যদি একটু কমফোর্টলি রাইড শেয়ার না করতে পারেন আপনার তো নিচে তলামালা সব ধরে যাবে, তাই না? এই কারণে আরামদায়ক একটা বাইক দরকার। আর রক্ষণাবেক্ষণ, কারণ বাইক প্রচুর রাফ ইউজ হয়, কিছুদিন পর পরে আপনার কাজ এটা সেটা লাগতেই পারে, তো সেগুলো মাথায় রেখে আপনি একটা বাইক নিবেন যাতে আপনার খরচটা কমে আসে। এখন আপনি নতুন বাইক নিবেন নাকি পুরান বাইক নিবেন এটা আসলে আপনার আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে। তবে আমার মতে আপনি যদি ফ্রেশ কন্ডিশনে আসলে ভালো একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক দিক থেকেই টাকা সেভ হবে। আর সেকেন্ড হ্যান্ড বাইক নিলে হবে কি, আপনি রাফ ইউজ করলেও আমার কাছে মনে হয় তেমন একটা আপনার কষ্ট লাগবে না। এটা যা যার ব্যক্তিগত ব্যাপার, আমি একটু বাড়ায় বললাম আর কি। যাই হোক, এরপরে অন্য জেলার ভাই ব্রাদার একটা প্রশ্ন খুব বেশি করে থাকে, সেটা হচ্ছে অন্য জেলার রেজিস্ট্রেশন করা বাইক দিয়ে কি রাইড শেয়ার শুরু করা যাবে? এক কথায় যদি বলি, হ্যাঁ আপনি পারবেন, কারণ আপনি যে সরকারকে ভ্যাট ট্যাক্স দিতেছেন এটা তো কোনো নির্দিষ্ট জেলার জন্য না যায়, শুধু আপনি এই জেলার মধ্যে সীমাবদ্ধ। আপনি পুরো বাংলাদেশ ঘুরতে পারবেন, আপনি পুরো বাংলাদেশে রাইড শেয়ার তো পুরো বাংলাদেশে করতে পারবেন না, আপনি পুরো বাংলাদেশে চলাচল করতে পারবেন, আপনি ঢাকা সিটিতে রাইড শেয়ার করতে পারবেন। আর ঢাকা সিটিতে আপনি যদি অলরেডি চলে আসেন বা আপনি আগে পরে আইসা থাকেন, আপনি দেখবেন যে মোটামুটি অনেক দূর দূরান্তের বাইক আছে বা অনেক দূর দূরান্তের ভাই ব্রাদার আছে যারা তাদের জেলার রেজিস্ট্রেশন কৃত বাইক দিয়ে কিন্তু রাইড শেয়ার করতেছে। তো এর কোনো সমস্যা নাই, কোনো আইনি জটিলতা নাই, চালিয়ে করতে পারেন। এরপরে যেই আসলে প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে একটু ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, সেটা হচ্ছে আমার বাইকের নাম কি এবং কেমন সার্ভিস পাচ্ছি, মানে আমার বাইকটা আসলে কিরকম সার্ভিস দিতেছে এবং নাম কি, এটা জিজ্ঞেস করে অনেকে। তো আমার বাইকটা হচ্ছে আপনার টিভিএস রেইডার 125 সিসির, এটা টিভিএস কোম্পানির বাইক। সার্ভিস কেমন পাচ্ছি বা মাইলেজ কেমন পাচ্ছি, আমি আপনার যদি সিটিতে যখন রাইড শেয়ার করি আমি 42-43 সেরকম পাই, আর যখন নাকি নর্মালি এলাকায় ঘোরাফেরা করি তখন আমি 47-48 সেরকম পাই আর কি। আর আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন দেখবেন যে আমি কিন্তু আসলে রাফ টাফ চালাই না, আমি মোটামুটি 5-6 হাজার আরপিএম এর মধ্যে এই রাইডটা করার চেষ্টা করি। এই কারণে হয়তো বা একটু মাইলেজটা এভারেজ পাইতেছি। অনেক ভাই ব্রাদার বলতেছে যে ভাই আমি আমার টিভিএস রাইডারে 35-37-38 এরকম মাইলেজ পাইতেছি। এটা আসলে অনেকটা আপনার রাইডারের উপরে ডিপেন্ড করে যে কিভাবে বাইক আপনি ইউজ করতেছেন। আরেকটা কথা হচ্ছে আমি মোটামুটি আমার বাইকের মোবিল এবং এয়ার ফিল্টার এই দুইটা আমি খুব নিয়ম মেনে চেঞ্জ করি। আমি খুব আহমের বেশি চালাই না, যেরকম আমি 3000 কিলোর মধ্যে এয়ার ফিল্টার চেঞ্জ করে ফেলি এবং প্রতি 1000 কিলোতেই একটু মানে হাওয়া টাওয়া দিয়ে এয়ার ফিল্টারটা পরিষ্কার করে রাখি। আর অনেকে একটা কথা বলে থাকে যে ভাই ভিউ ব্যবসায়ীর কথা শুনে রাইড শেয়ারে আসবেন না, পরিচিত ভাই ব্রাদার থাকলে আপনারা তাদের থেকে জেনে শুনে পরে সাজেশন নিয়ে রাইড শেয়ারে আসেন। আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি, কারণ তাদের কথা যুক্তি আছে। অনেকেই আছে ভিউ ব্যবসায়ী, এখন এটা আপনি আমাকে বলতে পারেন, আরেকজনকে বলতে পারেন। তবে কিছু করার আগে আমার কাছে মনে হয় ভালো করে শুধু একজনের কথা ডিপেন্ড না হয়ে ভালো করে যাচাই বাছাই করে আপনারা পরে রাইড শেয়ারে আসবেন। শুধু দিন শেষে একটা কথাই বলবো ভাই, আমি রাইড শেয়ার নিয়ে খুব অল্প ভিডিও করছি, কিন্তু আমার ভিডিওতে কোনো মেকিং নাই, কোনো কিচ্ছু নাই। আমি একদম ডিটেলসে আপনাদের কত টাকা ইনকাম করছি সব দেখানোর চেষ্টা করছি। তো আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে রাইড শেয়ার থেকে ইনকাম করাটা কতটা সম্ভব বা অসম্ভব। আর আমি এখন রাইড শেয়ার নিয়ে তেমন একটা ভিডিও করি না, কারণ হচ্ছে কি আমার আসলে ইনকামটা কম হয় আর কি। কেমন কম হয়, যেমন আমি তো 3-4 ঘন্টা সময় নিয়ে রাইড শেয়ার করি, মানে অ্যাপে খ্যাপে যেভাবে পাই সেভাবে রাইড শেয়ার শুরু করে দিই, ঠিক আছে। এখন ক্যামেরা ট্যামেরা সেটআপ সুটআপ এগুলো লাগানো থাকলে মানুষ আসলে মনে করে যে অন্য কিছু, তো তখন আসলে ওরকম ভাবে রাইড শেয়ার করতে পারি না। আবার অনেক সময় নিজেরই আনইজি লাগে, যার ফলে তেমন একটা আসলে এখন ভিডিও দিতেছি না বা করতেছি না। কিন্তু ভাবলাম যে আগের ভিডিওগুলোতে খুব আপনার কমেন্ট আসতেছে, তো ভাই ব্রাদারের উদ্দেশ্যে একটু ভিডিও বানাই, এই আর কি। তো যাই হোক, মানে যেসব কমেন্ট গুলো বেশি আসে সেগুলোর আলোকে আজকে ভিডিওটা বানানোর চেষ্টা করছি। এরপরেও যদি আপনাদের কোনো আসলে তথ্য জানা থাকে বা কোনো ইনফরমেশন জানা থাকে আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি যতটুকু জানি আমি আপনাদের সেটা জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন, কোনো মতামত থাকলে
কমেন্ট করে জানাবেন এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।